মেইজু লাকি 8 সত্যি বলতে লাস্ট কিছুদিন এই ফোনটার এত পরিমাণে হাইপ শুনেছি এবং আশপাশ থেকে এত গুঞ্জন শুনেছি, তার পাশাপাশি বেশ কিছুদিন এই ফোনটা ব্যবহার করে সত্যি বলতে এই ফোনের A to Z সব কিছুই মুখস্থ হয়ে গেছে। সো আজকে আর কোনো রকম স্ক্রিপ্ট বা পয়েন্ট লেখার কোনো দরকারই পড়ে নাই, জাস্ট আপনাদের সামনে বসেছি এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স এবং স্পেক সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড সেই জায়গা থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই লাকি 08 আসলে যা অফার করছে তা কিন্তু এখনকার নতুন যে ফোনগুলো লঞ্চ হচ্ছে 50-60 হাজার টাকার ফোনও আমরা পাবো কিনা তার সন্দেহ রয়েছে। তো সেই জায়গায় এই এত ভালো দিকের পাশাপাশি এই ফোনটাতে কিন্তু বেশ কিছু খারাপ দিকও রয়েছে, যেটা আমরা বেশ কিছুদিন ইউজ করে বুঝতে পেরেছি। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর টেকজো, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটা পেয়ে যাবেন, তাদের যমুনা ফিচার পার্কে আউটলেট রয়েছে, এছাড়া ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট যে কোনো জায়গা থেকে আপনারা এইটা সহ আরও যে কোনো অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল ফোন কিনতে পারবেন। তাদের কিন্তু একটা টেকজো কেয়ারেরও সুযোগ রয়েছে। সো আর বেশি কথা বলবো না, চলুন জানা যাক এই হট কেক ফোনটাতে অ্যাকচুয়ালি কি হট রয়েছে। সো শুরুতেই যদি আমরা বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, সেটা আমার আনবক্সিং ভিডিওটাতেই পেয়ে যাবেন, একটা রিলস বানানো রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ফার্স্ট অফ অল ডিজাইন নিয়ে বলতে গেলে ভাই এই বাজেটে আমি বলবো 100-তে 100, কারণ এখানে ডিজাইনটা আসলে এক একজনের এক এক মতামত থাকতে পারে, কিন্তু আমার কাছে ভাই যথেষ্ট ভালো লেগেছে। অ্যাজ ইউজুয়াল রেগুলার ডিজাইনগুলো দেখতে দেখতে চোখে একদম সানি পড়ার মতো অবস্থা, সেই জায়গায় আসলে এইটার ডিজাইন আমার কাছে ইউনিক লেগেছে। ক্যামেরা বাম্পের ডিজাইনটাও ভালো লেগেছে। এছাড়া কিন্তু এর বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল বোথ আর প্লাস্টিক মেড, তবে ফোনটা হাতে ধরে বেশ কমফোর্টেবল, স্মুথ এবং একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। পোর্শন বাটন হিসেবে আপনারা সবকিছুই পাচ্ছেন। এখানে আপনারা রাইট সাইডে একটা পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস পাচ্ছেন। উপরের দিকে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন। তবে নিচের দিকে আপনারা কোনো রকম 3.5mm সাপোর্ট পাচ্ছেন না। এইটা থাকলে আরেকটু ভালো হতো। ভালো ভাই কে না চায়। এরপরে যেটা আপনার আরো ভালো লাগবে তা হচ্ছে এর ফ্রন্ট পার্ট। ভাই ব্যাক দেখে তো অনেক পছন্দ করেছেন, এবার একটু সামনে আসেন, কারণ এইখানে ব্যবহার করা হয়েছে একটা 1.5K এলটিপিও অ্যামোলেড 144 হার্জের ডিসপ্লে। মানে ভাবা যায় একটা 25,000 টাকা বা এর নিচের ফোনে আপনি এরকম একটা ডিসপ্লে সাপোর্ট পাচ্ছেন। HDR10 এর সাপোর্ট, 5000 নিটস পিক ব্রাইটনেস। ভাই এইটা দিয়ে আমরা রেগুলার লাইফ কন্টেন্ট থেকে শুরু করে ইউটিউবে 4K 60 FPS HDR কন্টেন্ট প্লে করছিলাম। বাটার স্মুথ এক্সপিরিয়েন্স দিয়েছে, কোনো রকম ব্ল্যাক ফ্রেম ড্রপ, কোনো ঝামেলা নাই। অ্যান্ড আরও ভালো ব্যাপার এর বেজেল, আপনারা যদি এটার দিকে একটু লক্ষ্য করেন ভাই, কি সুন্দর না? এটাই এডিটিং না, আসলে এটাই বাস্তবতা। এই ফোনটা আসলে যেই পরিমাণে ন্যারো বেজেল এবং অলমোস্ট বেজেললেস একটা ডিসপ্লে দিচ্ছে, তা আপনারা এই বাজেট কেন, এর থেকে অনেক বেশি বাজেটের কোনো ফোনও পাবেন না। অ্যান্ড যার জন্য এর মিডিয়া কনজিউমার এক্সপিরিয়েন্স ভাই সুপার জোস পেয়েছি। কালারের কথা বললে একটু কন্ট্রাস্টি, একটু ভাইব্রেন্ট কালার আউটপুট দেয়, যেটা দেখতে আবার আরও ভালো লাগে। এর পাশাপাশি এইটাতে ব্রাইটনেস ইনডোর আউটডোর সব জায়গাতেই একদম ঝকঝকে ডিসপ্লে দেখা যায়। ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই। 144 হার্জের ডিসপ্লে হয়, খুবই বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি যে কোনো স্ক্রলিং, যে কোনো মাল্টিটাস্কিং বা যে কোনো সেগমেন্টে এই ফোনটাকে ব্যবহার করতে গিয়ে। এছাড়া বাদ যায়নি ডুয়াল স্টেরিও স্পিকার, এখানেও আমরা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে ভলিউমটা আমার কাছে তুলনামূলক একটু কম লেগেছে, আরেকটু বেশি হলে আরেকটু ভালো হতো। তবে ভাই ড্রব্যাকের জায়গা কিন্তু রয়েছে, যেটা হচ্ছে এর অপারেটিং সিস্টেম। এই ফোনটা এখন অনেক ভাইরাল হলেও এটা কিন্তু এখনকার ফোন না, এটা 2024 সালের ফোন, পুরাতন ফোন, যার জন্য এইটাতে আপনারা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্টটাই পাচ্ছেন। সো অলরেডি কিন্তু 2 বছর ব্যাকডেটেড। তো এর উপরে আপাতত আর আপনারা সাপোর্ট পাবেন কিনা বা আপডেট পাবেন কিনা, না পাওয়ার সম্ভাবনাই বেশি। অ্যান্ড যদি আমরা এক্সপিরিয়েন্সের কথা বলি, এক্সপিরিয়েন্স কিন্তু ভাই খুব একটা খারাপ না। এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ফ্লুয়েন্ট, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে। কোথাও আমরা তেমন ল্যাগ, ফ্রেম ড্রপ এগুলোর দেখা পাইনি, খুব একটা বাকভাল্লুকের দেখাও কিন্তু পাইনি। এবং সব থেকে ভালো বিষয়, এইটাতে কোনো রকম এক্সট্রা ঝামেলা, এক্সট্রা ব্লোটওয়্যার, এক্সট্রা কোনো কিছু পাবেন না। একদম জাস্ট গুগলের কিছু সফটওয়্যার দেওয়া থাকবে, এর বাইরে আপনারা কিছুই পাবেন। এবং গ্যালারির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেখানে গুগলের ফটোসি ব্যবহার করেছে তারা, ভাই অন্য কিছু দেয়ই নাই। তো এই দিক থেকে ভালো দিকও লাগতে পারে অনেকের কাছে, আবার কাস্টমাইজেশন নাই, এই জন্য আবার অনেকের কাছে একটু খারাপও লাগতে পারে। ফাইনালি র্যাম স্টোরেজের দিকে গেলে সেখানে আবারও আপনাকে সারপ্রাইজ করবে এই ফোনটা, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB LPDDR5 র্যামের পাশাপাশি UFS 3.1 কোথাও আছে, কোথাও 2.1 আছে, 256GB স্টোরেজ। ভাই এখন র্যাম স্টোরেজের যেই পরিমাণে দাম বাড়ছে, 25,000 টাকার একটা নতুন ফোনেও মাত্র 4GB র্যাম দিয়ে লঞ্চ হচ্ছে, তাও আবার 128GB স্টোরেজ। সেই জায়গায় 256GB র্যাম স্টোরেজ দিচ্ছে আপনাকে এই ফোনটা, তাও আবার 25,000 টাকা বাজেটে। এর থেকে কি আরও কিছু চাই? সেদিক থেকে ভাই র্যাম ম্যানেজমেন্ট আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এটা দিয়ে আমরা অ্যাপ ওপেনিং ক্লোজিং করেছি, অনেক ফাস্টার ডেলিভারি দিয়েছে, খুব একটা ল্যাগ বা ডিলের দেখা আমরা পাইনি। এছাড়া অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে মাল্টিটাস্কিং করেছি, ব্যবহার করেছি, সেদিক থেকে আমরা কিন্তু খুব বেশি রিলোড বা ঝামেলা পড়িনি এই ফোনটা ব্যবহার করে। ওভারঅল আমার কাছে অপটিমাইজেশন বেশ ভালো লেগেছে।
পারফরমেন্স সেগমেন্টে কিন্তু এই ফোনটা আবারও আপনাকে সারপ্রাইজ করবে, যেখানে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সবগুলোতে ইউনিসকের প্রসেসর দিয়ে আসছে, সেই জায়গায় এইটা আপনাকে দিচ্ছে কিন্তু স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর মতো পাওয়ারফুল প্রসেসর, যেখানে আপনারা আন্তত স্কোর পাচ্ছেন প্রায় 7.5 লাখ প্লাস। এবং আমরা সিপিইউ থ্রটলিং টেস্টে এখানে কিন্তু বেশ ভালো অপটিমাইজেশন পেয়েছি, 88% স্ট্যাবিলিটি রয়েছে। সো বুঝতেই পারছেন এই ফোনটা কিন্তু খুব একটা পারফরমেন্স ড্রপ করে না এবং ওভারহিটও হয় না। এই ফোনটা থেকে আমি সর্বোচ্চ 43 ডিগ্রি পর্যন্ত হিট জেনারেট করতে দেখেছি যখন আমি সিপিইউ থ্রটলিং টেস্ট করেছি বা হেভি মাল্টিটাস্কিং বা গেমিং করেছি ওই সেগমেন্টে। সো এটাকেও খুব একটা এক্সেসিভ হিট বলা যায় না, কারণ বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন এমনিতেই অনেক হট। তো রেগুলার লাইফ ইউজ করতে গেলে ক্যাজুয়াল ইউজার অথবা হেভি মাল্টিটাস্কিং কিংবা ব্রাউজিং অথবা যে কোনো সেগমেন্টের বড় বড় অ্যাপ্লিকেশনগুলো আমরা একদম স্মুথলি এই ফোনটাতে ব্যবহার করতে পেরেছি, কোনো রকম ল্যাগ বা স্লো হওয়ার প্রবলেম ছাড়াই। তাছাড়া গেমিংয়ের কথা আসলে পাবজির মতো গেম এই ফোনটাতে আমরা 90 FPS এ খেলতে পেরেছি এবং যেখানে যথেষ্ট স্মুথনেস ছিল, গ্রাফিক্সের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। এর পাশাপাশি ফ্রি ফায়ারের মতো গেম একদম বাটার স্মুথ খেলতে পারবেন উইথ হায়ার FPS, একদম পানির মতো চলতেছিল, কোনো রকম কোনো ঝামেলা পাইনি। লং টাইম গেমিং করেও কিন্তু আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি এই ফোনটা থেকে। সো যারা এই বাজেটে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন, হেভি মাল্টিটাস্কিং করবেন, হেভি পারফরমেন্স ডেলিভার করতে পারে এরকম একটা ফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ দারুণ একটা চয়েস। ব্যাটারি সেগমেন্টের স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেছে, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বক্সেই থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওইটা দিয়ে মোটামুটি বেশ ফাস্টলি চার্জ করা যায় এই ফোনটাকে এবং একবার ফুল চার্জ করে ফেললে ইজিলি আপনাকে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। এবং যদি স্ক্রিন অন টাইমের কথা বলেন, তাও আমরা মোটামুটি ক্যাজুয়াল টু মিড ইউজ করে এই ফোনটা থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এটাকে কিন্তু খুব একটা খারাপ বলা যাচ্ছে না, যথেষ্ট স্ট্যান্ডার্ড বলা যাচ্ছে। ফাইনালি এর ক্যামেরা সেগমেন্টে আসলে রেয়ারে অনেক বড় সড়ো একটা ক্যামেরা মডিউলের মধ্যে 108 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর রয়েছে, আর একটা বাতিল সেন্সর বলা যায় একটা রয়েছে, ওটা কোনো কাজের না। ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফার্স্ট অফ অল যদি আমরা ডে লাইট স্যাম্পলের কথা বলি এর রেয়ার ক্যামেরা দিয়ে, তাহলে এইটা আমাকে একটা মিক্সড এক্সপিরিয়েন্স দিয়েছে। মিক্সড এক্সপিরিয়েন্সের বলার কারণ হচ্ছে এইটা আসলে কনসিস্টেন্সি পিকচার ডেলিভার করতে পারে না। কোনো সিনে অনেক ইমপ্রেস করবে এই বাজেটে একটা ফোন হিসেবে, আবার কোনো সিনে কেমন চাইনি কালার মালার একটু পিঙ্ক টাইপের বা একটু ফ্যাকাশে টাইপের কালার আউটপুট দেয়। ছবি তুলে একটু দেখতে হবে যে এই ছবিটা কি ভালো এসেছে, সেটা ভালো আসলে রেখে দিলেন বা আপনি আরেকটা ছবি তুললেন সেম জায়গা থেকে। তো এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ ডিটেল শার্পনিং মোটামুটি ভালোই পেয়েছি, কালারটা একটু বুস্টেড করে, একটু কন্ট্রাস্টি কালার ডেলিভারি করে। এছাড়া ডাইনামিক রেঞ্জ মোটামুটি ম্যানেজ করতে পারে এবং এক্সপোজার ব্যালেন্সও ঠিকঠাক ছিল, কিছু কিছু সময় মিসম্যাচ করে ফেলে, ওভার এক্সপোজার এরিয়াগুলোকে মোটামুটি ব্লেন্ড করে ফেলে, এই আর কি অবস্থা। আদারওয়াইজ এর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এটারও সিমিলার অবস্থা, কিছু কিছু সময়ে যথেষ্ট ভালো ডিটেল শার্প বা যথেষ্ট ভালো পিকচার আউটপুট দিতে পারে, আবার কিছু কিছু সময় এই যে এক্সপোজার ব্যালেন্সটা মিসম্যাচ করে ফেলে, সেখানে আবার দেখা যায় যে ছবিটা ফ্যাকাশে বা ওভার এক্সপোজ হয়ে গেছে। সো এইরকম প্রবণতা এই ফোনটাতে রয়েছে। তবে এখানেও আমি বলবো যে ভালো ছবি যেগুলো আসে সেগুলো যথেষ্টই ভালো ছবি আসে এবং এই বাজেটের ফোন হিসেবে এটা যথেষ্ট মানানসই ছবি আউটপুট দিতে পারে। পোর্ট্রেটের কথা আসলে জাস্ট একটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন এবং ওইখানের অবস্থা সিমিলার, একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটা থেকে। সিঙ্গেল ফোকাল লেন্থ হলেও আপনারা ওইটা দিয়ে ইউজফুল পিকচার আউটপুট পাবেন। তবে ওই যে বললাম 10টা থেকে হয়তো 5টা 7টা পিকচার ইউজ করতে পারবেন, আর বাকি 2-3টা একটু অন্যরকম আসবে, যেগুলো আবার খুব একটা ইউজ করা যায় না। অ্যান্ড ভিডিও সেগমেন্টে এই ফোনটা কিন্তু আপনাকে এই বাজেটে যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিবে। 4K 30 FPS রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে 1080p 30 FPS। রেয়ার ক্যামেরার ভিডিওর কথা বললে আমার কাছে ভালো লেগেছে, তবে ওই যে মিশ্র প্রতিক্রিয়া, কিছু কিছু জায়গায় ভালো আউটপুট দিতে পারে, আবার কিছু কিছু সিনে এক্সপোজার ব্যালেন্সটা ঠিকঠাক মতো করতে পারে না, যার জন্য ব্যাকগ্রাউন্ড জ্বলে যায় বা এক্সপোজার ব্যালেন্স করতে পারে না, ওভার হাইলাইট এরিয়াগুলো চলে যায়, এই আর কি বিষয়। সো এই হচ্ছে ভাই ওভারঅল এই ফোনটার অবস্থা। ফাইনালি কিছু কোয়েশ্চেন এবং কনক্লুশনের অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিই শেষ পর্যায়ে এসে। তা হচ্ছে এই ফোনটাতে আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে MFS ব্যাংকিং বা হচ্ছে লেনদেন টাইপের কোনো ঝয়ঝামেলা আছে কিনা। এরকম কোনো ঝয়ঝামেলা পাইনি। বিকাশ, নগদ বা ব্যাংকিং যে সেক্টরগুলো বা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ইজিলি এটাতে ব্যবহার করা যায়, খুব একটা কোনো রকম কোনো ঝামেলায় পড়তে হয়নি এটা ব্যবহার করে। নেটওয়ার্কের দিক থেকেও কোনো ঝামেলা নাই, ওয়াইফাই থেকে শুরু করে সিম নেটওয়ার্ক সব কিছুই ঠিকঠাক মতো আউটপুট দিতে পারছিল। ফাইনালি কনক্লুশন পার্ট নিয়ে কথা বলে ভাই, এই ফোনটা অ্যাকচুয়ালি এই বাজেটে আপনাকে ভালো কিছু ডেলিভার করবে অন্যান্য এই বাজেটের ফোন থেকে। তবে কিছু কিছু জায়গায় আপনাকে ম্যানেজ করে ব্যবহার করতে হবে, যেমন এই যে ক্যামেরা সেগমেন্ট বা হচ্ছে আরও কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা হয়তো 10বারের 10বারই ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, সেখান থেকে 5-7বার ভালো এক্সপিরিয়েন্স পাবেন, 2-3বার খারাপ পাবেন, যেটাকে আপনাকে বাদ দিয়ে ওই বাকি 6-7টা পিক করতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। আদারওয়াইজ এই ফোনটা কিন্তু এই বাজেটে এই খরার সময় ভাই একটা ঝড় বা বৃষ্টি রূপে এসেছে, যেটা আমি বলবো যথেষ্ট
অ্যাপ্রিসিয়েট করার মতো। তাছাড়া আরো একটা বিষয় রয়েছে, তা হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি। সো এই ফোনটা কেনার পরে বাই এনি চান্স যদি কোনো রকম ভাবে আপনি ডিসপ্লেটা ভেঙে ফেলেন বা কোনো একটা মেজর ইস্যু হয়, সেক্ষেত্রে আসলে এর পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। সো ওই দিক থেকে একটু ভেবেচিন্তে এই ফোনটা আপনাকে কিনতে হবে। যদি আপনি একদম আপাতত ভাই মাত্র কিনবো, মাত্র ভ্যালু ফর মানি এক্সপিরিয়েন্স পাবো, পরেরটা পরে কি হবে সেটা দেখে লাভ নাই। সো ওইরকম মাইন্ডসেট থাকলে এই ফোনটা আপনি ডেফিনেটলি কিনতে পারেন। তবে যদি আপনি রিলায়েবল বা হচ্ছে ভবিষ্যৎ চিন্তা করে একটা ফোন কিনতে চান বা আবার পরবর্তীতে সেল করতে গেলে সেটা ভ্যালু পাবেন কিনা এত সব হিসাব করতে চান, তাহলে ভাই এই বাজেটে আপনি রেডমি নোট 15 বা আদার্স অন্য ফোনগুলো দেখতে পারেন। তবে আপনার আপাতত ভালো এক্সপিরিয়েন্স চাইলে এই ফোনটা ডেফিনেটলি একটা গুড চয়েস।